প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারে। তো বন্ধুরা, আজ তোমাদের দশম শ্রেণীর বাংলা বিভাগের আমি গদ্য থেকে একটা পাঠ বোঝাবো। সেটি হচ্ছে বাংলা বিভাগের পাঠ হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম গদ্যাংশটি তোমাদের পাঠ্য বই থেকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা আজ তো শুরু করছি আজকে হারিয়ে যাওয়া কালিকলম গদ্যাংশটি, যেটি লিখেছে শ্রীপান্থ। তো শ্রীপান্থ ব্যক্তিগতভাবে তার ছদ্মনাম ছিল লেখকের, সঠিক নাম ছিল নিখিল সরকার, অর্থাৎ নিখিল সরকারের ছদ্মনাম ছিল শ্রীপান্থ। তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মলগ্ন তিনি ময়মনসিংহেতেই পড়াশোনা শুরু করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তো তিনি প্রথম থেকেই সাহিত্যের প্রতি তার ধ্যান ধারণা ছিল, সাহিত্যের প্রতি সঙ্গে তার আঙ্গিক সম্পর্ক ছিল। তবে এছাড়াও তিনি প্রথম জীবনটা সাংবাদিকতার মাধ্যমে তিনি শুরু করেছিলেন। সাংবাদিকতার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন কবি, লেখক, বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্য লাভ করেছিলেন। ফলে তার মধ্যে বিভিন্ন জ্ঞানের সঞ্চার করা ঘটে। তাই তিনি ছিলেন একজন বট বৃক্ষের ন্যায় অধিক জ্ঞানের অধিকারী। এমনকি তার জ্ঞানের প্রসার লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন গ্রন্থ বা বই পড়তে এত ভালোবাসেছিলেন যে বিদেশ থেকে তিনি বই ক্রয় করেন সেই সমসাময়িক পরিবেশে তিনি পড়তেন। তাই তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক শুধু ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী পণ্ডিত, তার সঙ্গে ছিলেন একজন দক্ষ সাংবাদিক। তবে তার সাংবাদিক জীবন ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে তিনি একই সঙ্গে সাহিত্যকেও খুব গুরুত্বপূর্ণভাবে তিনি আলোচনা করেছেন। বিশেষত তিনি কলকাতার সাংস্কৃতিক জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তার প্রবন্ধের মাধ্যমে তিনি কলকাতার জীবনধারাকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন। তবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তারা যে বিশিষ্ট কতগুলি গ্রন্থ সম্বন্ধে যদি আলোচনা করি তাহলে আমরা জানতে পারবো তার জ্ঞানের পরিধিটা। তার গ্রন্থগুলির মধ্যে হচ্ছে আজব নগরী, শ্রীপান্তের ছাপাখানা, মির্জাপুরের নবাব, ঠগি, বটতলা, আরও অন্যান্য তার গ্রন্থগুলি রয়েছে। আর আমাদের পাঠ্য যে গদ্যাংশ হারিয়ে যাওয়া কালিকলম, সেটি নেওয়া হয়েছে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। তো এই বিশিষ্ট লেখক তার জীবনের অন্তিম লগ্নে চরম দুঃখের সঙ্গে কাটিয়েছিলেন, কারণ মরণ রোগ তার ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে 2004 সালে তিনি পরলোক গমন করেন। তো যাই হোক, তিনি সর্বদিন আমাদের মধ্যে জীবিত থাকবেন তার এই লেখার মধ্য দিয়ে। বিশিষ্ট এই পণ্ডিত, জ্ঞানী, বিদগ্ধ মানুষ শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম গ্রন্থটি গল্পাংশটি আজ তোমাদের সামনে আমি আলোচনা করছি। তো বন্ধু, আমাদের এই শ্রীপান্তের কালিকলম গ্রন্থটি আমরা গল্পাংশটি শুরু করতে চলেছি। তো হারিয়ে যাওয়া এই কালিকলম গল্পাংশটি আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। তো বন্ধুরা, শুরু করছি। আমি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই ভিডিও শেষে আমাদের কমেন্ট বক্সে তোমরা সেটা জানাবে এবং পরবর্তী যে ভিডিওটি তোমাদের সামনে করো সেটা সম্বন্ধে তোমরা আমাকে আগাম জানাতে পারো। তো বন্ধুরা, শুরু করছি। হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ। কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। প্রথম লাইনটি থেকে তোমার একটি শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ হতে পারে, 1 নম্বর প্রশ্ন হতে পারে যে কথাই কি বলে যে কালি কলম মন লেখে তিনজন। লেখে তিনজন বলছে কোন কোন বিষয়টিকে বলে? প্রথম হচ্ছে কালি, কলম, মন। আমরা জানি কোনো একটি বিষয় যখন আমরা সেটা লেখায় রূপ দিতে চাইছি তার প্রথম চিন্তাটা অর্থাৎ মন, সেই মনের বিদগ্ধ যে ছবিটি, সেই ছবিটি রঙের মাধ্যমে কলমের দ্বারা খাতার মধ্যে প্রস্ফুটিত হয়। তাই এই তিনটি বস্তু একত্রিত হওয়ার ফলেই আমাদের লেখা সম্ভব হয়ে ওঠে। যদি তিনটে বস্তুর মধ্যে কোনো একটি বস্তু না থাকে তাহলে কখনোই লেখা সম্ভব নয়। তাই এই তিনটি গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে কালি, কলম, মন। এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কলম কোথায়? লেখক এখানে একটি প্রশ্ন তুলে ধরেছেন যে কলম কোথায়।
আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, অর্থাৎ লেখক যিনি সাংবাদিকতার কাজ করতেন বা তিনি সাহিত্যিক জীবনে যে কাজ করতেন, তা তিনি যে কাজ করার যে অফিসটি কাজ করেন সেটা লেখালেখির অফিস, সবাই জানে। কিন্তু দুঃখের বিষয়, সবাই এখানে লেখক ছিল, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মধ্যে একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তার দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে উঠতে পারে, যদি লেখক কলম নিয়ে যেতে ভুলে যান তাহলে কি বিপদ? তা বিপদটি কী, তাদের সামনে বিপদটি কী ছিল? এখান থেকে একটি প্রশ্ন উঠতে পারে। কলম, কারো সঙ্গে কলম নেই, যদিও বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখান থেকে, অফিসটি যতই লেখালেখির হোক না কেন, সবাই কিন্তু অনর্গলভাবে কম্পিউটারের মাধ্যমে তাদের লেখালেখির কাজটা সারেন। কখনোই তাদের নিজের হাতের পাণ্ডুলিপি তৈরি করতে হয় না, একমাত্র লেখক ছাড়া। তাই লেখক একটাই বলতে চাইছেন, লেখালেখির অফিস হলো, কিন্তু বাস্তবে কেউ নিজের হাতে পাণ্ডুলিপি তৈরি করে না, সকলেই কম্পিউটারে অর্থাৎ তার কিবোর্ডের মাধ্যমে লিখে চলে। দায়সারাভাবে কোনো মতে সেদিনের মতো কাজ সারতে হয়, অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এটা একটি ভাইটাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 আসতে পারে, 2 বা 3 আসতে পারে। আমাদের মধ্যে অনেক লোকই নিজের গুরুত্ব বৃদ্ধি করার জন্য বিভিন্ন তারা উপমা ব্যবহার করে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ উপমা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ধ্যান ধারণা, যার কালি বা কলম সম্বন্ধে তার কোনো ধারণা নেই, বা লেখা কি যে তার সঙ্গে কোনো তার আন্তরিকতার কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজেকে একজন লেখক বা কবি মনে করে। তাই এটা ব্যঙ্গস্বরী বলা হয়েছে, কালি নেই কলম নেই বলেন আমি মুন্সি, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। এখানে একটা 3 নম্বর প্রশ্ন আসতে পারে, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। অর্থাৎ কেন? কারণ আমরা যত সময় এগিয়ে যাচ্ছি, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগের প্রারম্ভে আমরা যখন পাড়া দিয়েছি, আজ যখন আমরা একবিংশ শতাব্দীতে এসে উপস্থিত হয়ে দেখছি, মানুষ ক্রমশ কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে, টেলিমিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে, ইমেল, টুইটার, ফেসবুক, মেসেজ সমস্ত মাধ্যমে তারা অভ্যস্ত হয়ে পড়ছে। কিন্তু লেখার যে স্বাদ, সেই প্রাচীন চিঠি, কবিতা, সাহিত্য, রচনা, এই সমস্ত ক্রমশ তাদের থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ কালি কলম যে মন, যে বিষয়টি মানুষের একদিন আত্মিক সম্পর্ক ছিল, সেই আত্মিক সম্পর্ক ক্রমশ বিনষ্ট হয়ে চলছে। তাই লেখক এখানে বলছেন, যেমন যে লেখা জানে না, কলম সম্বন্ধে যার ধারণায় নিজেকে লেখক বলে মনে করে বা নিজেকে মুন্সি মনে করে, ঠিক তেমনই কালগুণে আমরাও আজ তাই পরিণত হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের যে জ্ঞান সেটা পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে যাচ্ছে, অর্থাৎ বা কোনো যন্ত্রের মাধ্যমে আমরা আটকে যাচ্ছি। যন্ত্র বহুল্যময় আমাদের জীবন হয়ে উঠেছে, অথচ প্রাকৃতিক যে জীবন, শাশ্বত জীবন থেকে আমরা ক্রমশ আমাদের জীবন থেকে কলম, লেখালেখিটা হারিয়ে যাচ্ছে। তাই লেখক নিজেকে এই কথাটি বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটি করেছেন যে কাল কোণে বুঝিব আজ আমরাও তাই। অর্থাৎ আমরাও এক সময় সেই লেখালেখি নামটি থাকবে, কিন্তু লেখালেখির বিষয়টা কি আমরা সেটাই ভুলে যাব। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলায় অজপাড়া গাঁয়ে জন্মেছেন, অর্থাৎ অজপাড়া গাঁয়ে মানে অর্থাৎ প্রত্যন্ত যাকে গ্রাম বলা হয়, সেই প্রত্যন্ত গ্রামের কথা বলা হচ্ছে, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। তখন মানুষের সঙ্গে কলমের সম্পর্ক ছিল একটা আন্তরিকতা। কলমকে দেবতার যে বাহন হিসাবে, বা এক কথা বলে দেবতার একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরাও দেখেছি কলম, পাঠ্য বই, মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে উচ্চ আসনে বসাতেন, কখনো তাকে ভুল লুণ্ঠিত হতে দিতেন না। যদিও কোনো কারণে ভুল লুণ্ঠিত হয়ে পড়তো, তাহলে
তাতে ক্ষমা মার্জনা করার মতন সেটাকে সুন্দরভাবে আবার তাকে তার পুনরায় স্থানে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু সেই কলম বা খাতা, বই, সেই পাঠ্য বই, সেই সমস্ত জিনিস আজ অহরহ বাড়ির চারিদিকে, বিদ্যালয়ের মধ্যে অহরহ ছড়িয়ে রয়েছে। তার মান সম্মান সমস্ত কিছু ধুলোন্বিত হচ্ছে। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। তাহলে লেখকের যে কলমের উপকরণ কী ছিল? অর্থাৎ বাঁশ গাছের যে কঞ্চি, সেই বাঁশ গাছের সরু কঞ্চি কেটে তিনি কী করতেন? কলম তৈরি করতেন। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, কারণ বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলেই চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে, চুঁইয়ে চুঁইয়ে, অর্থাৎ একসঙ্গে অনেক কালিও পড়বে না, যাতে লেখাটা অস্পষ্ট হয়ে ওঠে। আবার লেখাটা পরিপূর্ণ সঠিক হওয়ার জন্য যতটা মতো পড়ে ততটাই বাড়াবে, কমও নয় বেশিও নয়। কোথায় পড়বে? না লেখার পাতে। এখানে আমরা যখন বর্তমানে লেখার পাত হিসাবে কাগজ ব্যবহার করি, সেই সময় লেখকের সময় কাগজ ছিল না, তাই লেখার পাত হিসাবে তারা শৈশবে কলাপাতা দ্বারা ব্যবহার করতেন। ওই জন্য লেখক বলছেন লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আছে, লেখক ছোটোবেলায় বা শৈশবে হোম টাস্ক কিসে করতেন? উত্তর কলাপাতা। আর সেইগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অর্থাৎ যেমন আমাদের বর্তমানে খাতা চেক করার পর, পুঙ্খানুপুঙ্খ দেখার পর তা রাইট চিহ্ন বা দিয়ে দেওয়া হয়, ঠিক তেমনই তখন খাতা দেখার পর মাস্টারমশাই সেইগুলো তাদের ফেরত দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেলে নিলে অমঙ্গল হতে পারে, কারণ লেখা হচ্ছে পবিত্র দান। সেই পবিত্র দান লেখাটা যদি কোনো কারণবশত সেটি রাস্তায় পড়ে থাকে, তার উপর দিয়ে যদি কোনো মানুষ চলে যায় পায়ে পা দিয়ে, বা কোনো পশু যদি খেয়ে নেয়, তাহলে সেটা অমঙ্গল হতে পারে, অর্থাৎ তার পড়াশোনার ক্ষতি হতে পারে ভবিষ্যতে। এছাড়া অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। কিভাবে তৈরি করতে হয় বড়রা তাদের সাহায্য করতেন। প্রাচীনেরা বলতে অর্থাৎ লেখকের থেকে যারা অধিক বয়সশীল, বয়োজ্যেষ্ঠ, সেই সমস্ত মানুষেরা বলতেন যে তারা কিভাবে সে সময় তারা কালি তৈরি করতেন। তারা ব্যবহার করতেন কালির জন্য তিল, ত্রিফলা, শিমুল ছালা অর্থাৎ শিমুল ছাল, ছাগ দুগ্ধে করি মেলা অর্থাৎ গরুর দুধ, লোহপাত্রে লোহাই ঘষি, লোহাপাত্র মধ্যে সে ঘষে না হতো, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, অর্থাৎ যতক্ষণ না তারা এই সমস্ত জিনিস তৈরি করছে ততক্ষণ তারা ছাড়তেন না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, অর্থাৎ তাদের প্রয়োজনীয় উপকরণ। লেখক বলছেন আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। তাহলে এখান থেকে একটি প্রশ্ন হতে পারে, প্রাচীনেরা কী ব্যবহার করতেন আর লেখকরা কী ব্যবহার করতেন? অর্থাৎ লেখকের কালি তৈরির পদ্ধতি সম্বন্ধে তুমি যা জানে লেখো, এটি 5 নম্বর বা 6 নম্বর বা অথবা 3 নম্বরে আসতে পারে। বলছেন লেখক বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। আমরা লাউ পাতাতে তা ঘষে তুলে একটা পাথরে বাটিতে রাখা জলে তা গুলে নিতাম। আমাদের মধ্যে যারা ওস্তাদ অর্থাৎ দক্ষ, ওস্তাদ শব্দটি অর্থ হলো দক্ষ, অর্থাৎ যারা দক্ষ তারা এই কালো জলে আবার হর্তুকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চালে ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতাম। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। অর্থাৎ এটা করার একটি গুরুত্বপূর্ণ কারণ হর্তুকি দেওয়ার মতো, হর্তুকির যে রসটা সেটা হচ্ছে অনেকটা আঠালো চর্চা, অর্থাৎ একবার কোনো জায়গায় কাপড় অংশে লাগলে সেটি দাগটা সহজে ছাড়ে না, তাই অর্থাৎ পাকা রং হওয়ার জন্য এটা ব্যবহার করা হতো। এমনকি তাকে গরম জল দিয়ে ফুটিয়ে নেওয়ার কারণে তাকে গাঢ়ত্ব বার করে, তার গাঢ়ত্বটা বৃদ্ধি করে তাকে উপযুক্ত লেখার ব্যবস্থা করা হতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি হতো। দোয়াত মানে মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে হয় কষ্ট হয় বই কি। তাহলে আজ প্রাচীন যুগে যেই কলম তৈরি করে এত উপকরণ, এত পরিশ্রম, আজ সেই
প্রিয় সেই কলম বা লেখালেখির উপকরণগুলো আজ মানুষের মধ্যে উঠে যাচ্ছে, হাতছাড়া হচ্ছে। এই দৃশ্য দেখে লেখকের মনে বড় ব্যথা হয়। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, তাই লেখক মাঝে মাঝে ভাবতেন, যদি আমি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে না জন্ম হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্য অধীশ্বর হতাম, অর্থাৎ রাজা হতাম, আমি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তাহলে ব্রোঞ্জের শলাকার নাম কি? স্টাইলাস। তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটা কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনও হতে পারে বই কি, অর্থাৎ ইতিহাসে প্রথম কলম দিয়ে খুন করা হয়েছিল। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বত্রই শলাকা। অর্থাৎ একমাত্র চীনাদের বাদ দিয়ে বাদবাকি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কাছে লেখার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, আর পাখির পালক হোক, আর বঞ্জেরই হোক। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম লেখক যদি ফিনিশীয় বা সুমেরিয়ান যদি হতেন, তাহলে তিনি কিভাবে লিখতেন। অর্থাৎ এই যে উপকরণ, বিভিন্ন সভ্যতার মানুষের যে লেখার উপকরণগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এটা এমসিকিউ আসতে পারে, 1 নম্বর আসতে পারে, অথবা এখান থেকে 3 নম্বর প্রশ্ন আসতে পারে। এখন স্কুলের ছেলেমেয়েরা তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। সত্যি আমরা যদি দেখি, বর্তমানে একটা ছোট্ট শিশু যারা ক্লাস 1, 3, 4 বা 5, 6-এ পড়ে, দেখবেন তাদের কাছে যে পেন্সিল বক্স থাকে, সেই পেন্সিল বক্সের মধ্যে হরেক রং বেরঙের কলম দেখতে পাওয়া যায়। লেখক সেটির কথা বলছেন। হয়তো গ্রামাঞ্চলে আজও বাঁশের কঞ্চির কলম খুঁজে পাওয়া যাবে না। বলছে আজ প্রত্যন্ত গ্রামেও কিন্তু কঞ্চির কলম খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, অর্থাৎ দেবীর আরাধনা করার সময়, তখনই মাত্র আমরা খাগের কলম ব্যবহার করে থাকি। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, পালকের কলম আর চোখে পড়ে না, তাই ইংরেজি নাম ছিল কুইল। তাহলে আমরা এখানে আরেকটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, পালকের কলমের অপর নাম কি? কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স, অর্থাৎ যে তিনি এখানে একটা সুন্দর কথা বলেছেন যে বাবু কুইল ডাইভার্স, অর্থাৎ ডাইভার্স মানে চেঞ্জিং হচ্ছে, অর্থাৎ যে বাঙালিরা বাংলা ছাড়া কিছু বলতেন না, তারা আজ অনর্গল ইংরেজি বলছেন। ঠিক তেমনি বাংলা অর্থাৎ কুইল মিন্স, অর্থাৎ তারা লিখছেন কিসে না, পালকের কলমের দ্বারা। এখন পালকের কলম দেখতে হলে পুরাতন দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তাহলে এখানে আরেকটি প্রশ্ন, যে পালক কলম দেখতে পাওয়া যায় কোথায়? প্রশ্নের সঠিক উত্তর তৈলচিত্র, প্রাচীন তৈলচিত্র বা ফটোগ্রাফে আমরা দেখতে পাই। পরের প্রশ্ন হচ্ছে, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সব মুন্সির ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এই পালক কেটে তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতন, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াতি কলম আজ বা কোথায়? কোনো অফিসে দেখা যায় টেবিল উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র, অর্থাৎ টেবিল মনোরঞ্জন করার জন্য তাকে সাজিয়ে রাখা হয়েছে, তার এছাড়া আর অন্য কোনো কাজ নেই। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ বলেন ডট পেন। কিছুকাল একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা ছিল কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়।
সস্তায় চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম, শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খাতা ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ দার্শনিক ব্যক্তি যারা অর্থাৎ ভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করেন, চিন্তার বিভরে তারা কোথায় কলম রেখে জানে না, নিজের কানে কলম রেখে সমগ্র বিশ্ব খুঁজে বেড়ায়। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো থাকে। কেউ অবশ্য চুলেও কলম ধরা করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের টামে বাসে যাতায়াতের ফলে, অর্থাৎ ব্যস্ততার কারণে। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছে, কে একজন চেঁচে উঠল, ও দিদি আপনার খোঁপায় যে কলম। বিস্ফোরণ, এখানে একটি প্রশ্ন আসতে পারে, 1 নম্বর হতে পারে 3 নম্বর। বিস্ফোরণ শব্দটি কেন বেরো? কলমের বিস্ফোরণ। কলমের বিস্ফোরণ বলতে আমরা যেমন জানি যে কলম বিস্ফোরণ, যেমন বিপ্লব, আমরা যেমন আমাদের যখন ভারত স্বাধীন হয়, সবুজ বিপ্লবের মাধ্যমে যেমন ধান অর্থাৎ গম প্রভৃতি খাদ্যশস্যের মধ্যে বিপ্লব ঘটেছিল, অর্থাৎ অহরহ তার বৃদ্ধি ঘটেছিল। সেই রকমই এখানে কলমের বিস্ফোরণ বলতে বোঝায় যে কলম এক সময় ছিল খুবই কিছু মানুষের হাতে বা দুষ্প্রাপ্য ছিল, সেই কলম হয়ে আছে আজ দুষ্প্রাপ্যের বদলে হয়ে গেছে অহরহ কলম হয়ে গেছে সর্বত্র হাতে। অর্থাৎ খুব স্বল্প দামে মানুষ হরেক রকম কলম ব্যবহার করতে পারছে, অর্থাৎ প্রত্যেকের কাছে কলম আজ পৌঁছে গেছে। তাই এই শব্দটি ব্যবহার বিস্ফোরণ, অর্থাৎ অলি গলিতে আছে কলম পৌঁছে গেছে। এক সময় বলা হতো কলমে কায়হস্ত চিনি গোপেতে রাজপুত, অর্থাৎ রাজপুত কলমে কায়হস্ত চিনি গোপেতে রাজপুত চিনতে হয় যেমন চেনা যায় তার গোপের দ্বারা, আর কলমে কায়স্থ অর্থাৎ যিনি যে পণ্ডিত মানুষ তাকে চেনা যায় তার কলমের দ্বারা। এখনও কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণেই কালির অক্ষর নয়কো পেটে চণ্ডী পড়েন কালীঘটে। অর্থাৎ এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন করছে, কালির অক্ষর নায়ক, অর্থাৎ পেটে যদি কোনো অক্ষর জ্ঞান না থাকা সত্ত্বেও কিন্তু তিনি চণ্ডী পাঠ করছেন কালীঘাটে বসে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন, অর্থাৎ দেশের সমস্ত জনগণ সাক্ষরতার জ্ঞান নেই, অর্থাৎ নিজের তার স্বাক্ষর পর্যন্ত করতে পারে না, কিন্তু কলম আজ প্রত্যেকের কাছে সার্বজনীন হয়ে গেছে। প্রত্যেকের মাধ্যমে সে পড়াশোনার জ্ঞান জানে, অক্ষর জ্ঞান জানে, তার কাছেও রয়েছে, যে অক্ষর জ্ঞান জানে না তার কাছেও রয়েছে, অর্থাৎ কলম হয়ে গেছে বর্তমানে সার্বজনীন। সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারা আর কলম নিয়ে হাত সাফে খেলা দেখায় না। ফলে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, অর্থাৎ যারা চুরি করে, যে জিনিসের মূল্য তাদের কাছে আছে, মানুষের মূল্য যে জিনিস তারা যত্ন করে রাখে, আর সেই জিনিসই চোররা চুরি করে। আজ কলম এতটাই সস্তা হয়ে গেছে যে চোররা পর্যন্ত সেই কলম নিতে অনিচ্ছুক, কারণ চুরি করার মূল্যটুকুই তার কাছে উঠবে না। তাই কলম বর্তমানে অস্পৃশ্য হয়ে গেছে, অর্থাৎ অস্পৃশ্য জাতির নয়, সে অস্পৃশ্য হয়ে গেছে, যাকে আর কেউ স্পর্শ করতে চায় না, সে কোথাও পড়ে থাকুক বা কারো কাছে থাকে তুলে থাকুক। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। তো এখানে একটা MCQ বা 1 নম্বর প্রশ্ন, কলমের দুনিয়াতে সত্যিকারের বিপ্লব কে ঘটে? সে হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। তাহলে ফাউন্টেনের পেন বাংলায় কী নামে পরিচিত? ঝর্ণা কলম। কার দেওয়া? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ের মধ্যে তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় হঠাৎ দোয়াত উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সইসাবু সঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ হয়ে ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে, আর সমস্যার সমাধান তাকে করতেই হবে। তখনই জন্ম নিল
ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছে তার কিছু বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে গিয়েছি একটি ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। অর্থাৎ কী কলম বলতে আমার কাছে ধারণা ছিল তার কাছে হয়তো 1-2 ধরনের কলম হবে, কিন্তু কী কলম বলতে তার কাছে আমার এটাই মনে হলো তার কাছে অসংখ্য কলম আছে এবং তিনি সেটা আউড়িয়ে চললেন। স্পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ করতে লাগলেন। আমার মুখের দিকে তাকে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা, অর্থাৎ আমি যে কলমটা নিয়ে হচ্ছে তিনি আমার মুখ দেখে বুঝতে পারলেন যে হয়তো আমি যে কলমটা নিতে তার অর্থাৎ যে ভালো বেশি দামি কলম নিতে পারবো না, কারণ আমার পকেটের যত সামান্য আছে। অর্থাৎ মুখ দেখে তিনি বুঝতে পেরে গেছিলেন। তাই তবে হ্যাঁ, সস্তার একটি পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ তেন খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একটা জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি সেরকমই ছিল। সার্কাসে খেলায় লোকটি শেষ পর্যন্ত যেমন অক্ষতে থেকে যায়, তেমনি আমাকেও অবাক করে তিনি কলমটি বোর্ড তিনি খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তার লেখাকে নেশাগ্রস্ত করে তোলে। অর্থাৎ কারণ ফাউন্টেন পেন বিভিন্ন মডেলের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন রং বেরোয়, বিভিন্ন পেনের, তাই একটা পেনের সঙ্গে আরেকটা পেন অতি ভালো লাগে। তাই একটা সঙ্গে করছে তো আরেকটা ভালো লাগে, আরেকটা সঙ্গে করছে আরেকটি ভালো লাগে, তাই যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলচন্দ্র একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেনের সঙ্গ ডজন 2 তো হবেই। পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলচন্দ্র বলেছেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটি কি যে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কোন কোন লেখক? তাহলে উত্তর একটা শৈলচন্দ্র আর দ্বিতীয়টি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে গেলে MCQ 1 নম্বর, যে আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? উত্তর হচ্ছে রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর, তাহলে লেখক যখন শহরে হাই স্কুলে ভর্তি হয় তখনই তিনি কালি আর কলমকে অর্থাৎ বাঁশের কঞ্চি কলমকে ছুটি দেন। কালি বানানো বন্ধ হয় তখন, কারণ কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম। কালি ট্যাবলেট বা বড়ি গুলে দেওয়া, অর্থাৎ কিছু ট্যাবলেট বা বড়ির মতন কিছু জিনিস পাওয়া যেত বিভিন্ন রঙের, সেই ট্যাবলেট জলে গুলে নিতাম, দোয়াতে গুলে নিতাম, ব্যাস রং তৈরি হয়ে যেত। এছাড়া লাল নীল 2 রকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালি পাওয়া যেত দোয়াতে বা বোতলে। তাহাদের বাহারি সব নাম, কাজল কালি, কারো নাম সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত। তাহলে এখানে তৈরি কালির কিছু নাম পেলাম, সেই নামগুলো তোমার মনে রাখবে। তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেল ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চায়। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল সে এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই হতো। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা ছিল। কখনো শিঙের নিবের মুখের বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এইসব করে রকমারির চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজার ছেড়ে কমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে, দোয়াত আর কলমকে হটিয়ে দিয়েছিল কে? দামি ফাউন্টেন পেন। কীভাবে দিয়েছিল? তার সঠিক উত্তর এইগুলো। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উদাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উদাও জোড়া দোয়াত কলম।
সেইগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকনো হাতে বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতন ছোট একটি অনুষ্ঠানের প্রয়োজন হলো। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কট গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও। গ্রামে কেউ দুই একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকা বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ আশীর্বাদ করতেন কি, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সঙ্গ দেখতে গিয়ে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো না কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হাই, কোথায় গেল সেসব দিন? এই ফাউন্টেন পেন কমে তা বুঝিবা যায়। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিখে রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক, স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখার জন্য আলাদা আলাদা নিব আছে। তাহলে এখানে একটি প্রশ্ন, তাদের কত ধরনের রিজার্ভ করা আছে ফাউন্টেন পেনের নিব? আমরা জানলাম 700। এবং কী ধরনের কোন মানুষের জন্য আছে সেটা আলাদা করে জানলাম, সেটা আমাদের মনে রাখতে হবে। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করাও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সেই কলমে সোনার অঙ্গ আর হীরের হৃদয়, সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পেন পয়েন্টও আছে বটে। আশ্চর্য, আর সব অবলব্ধির পথে। লেখক আবার তার পুনরার জায়গায় ফিরে এলেন। এতক্ষণ তিনি স্মৃতি কল্পনা করছিলেন, স্মৃতি পুনরুত্থানের পর তিনি আবার নিজের জায়গায় ফিরে এসে বলছেন, হতাশ করে বলছেন, আজ সব অবলুপ্তির পথে। আমরা একসময় দেখেছিলাম খাগের কলম, কঞ্চির কলম, তুলির কলম, তারপর এলো ফাউন্টেন পেন, এই সমস্ত পেন, রিজার্ভার পেন থেকে শুরু করে বল পেন, ডট পেন। কিন্তু ক্রমশ সেই পেনের জগৎ হারিয়ে যাচ্ছে, তার ক্রমশ হয়ে যাচ্ছে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। কারণ আজ সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে কম্পিউটার, এছাড়া ল্যাপটপ এবং মোবাইল নামক জিনিস। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়েছে, কলমের দিনও কি তাহলে ফুরালো? হতেও পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। আমরা জানি আমাদের জীবনে গড়ে যায় যে সমস্ত, অর্থাৎ বর্তমান যেন এমন চলছে, সেই বর্তমান একদিন অতীতের ইতিহাসে ঠাঁই পাবে, কোন ভবিষ্যৎ বর্তমানে এসে উপস্থিত হবে। ঠিক তেমনি আজ যে আমরা কম্পিউটার নিয়ে করছি, সেও একদিন অতীতের ইতিহাসে ঠাঁই পাবে। আজ তাই লেখক এই কথাই বোঝানোর জন্য বলছেন যে একসময় আমরা যে সমস্ত কলম নিয়ে লিখেছি, আজ তাদের ইতিহাসের পাতে ঠাঁই পেয়েছে। এমনকি ইতিহাসের ঠাঁই কিন্তু তাদের পাকা হয়ে যাচ্ছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হচ্ছে ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন আসছে, ওস্তাদ কলমবাজদের কী বলা হয়? ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির ছিল, কত না তাদের সম্মান ছিল। সম্মান করতেন, তাদের ভরণ পোষণেরও ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকত ডেকে পুঁথিও নকল করতেন। এখন পুঁথি দেখলে চোখ জুড়ে যায়। সমানি সম শিষ্যনেনি ঘরনালী বিরলীন, এখন হচ্ছে সমস্ত কিছু সমান।
সব অক্ষর সমান হয়ে গেছে, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর। অথচ কতই সামান্য না রোজগারি করতেন ওনারা বা ওরা, কিন্তু বর্তমানে সেই হস্তক্ষর আর উদাও। আজ তো সবই হয়ে গেছে কম্পিউটারের বর্ণ অক্ষর। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। অর্থাৎ এখানে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেয়েছিলেন? নগদ 7 টাকা। কিন্তু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কতই না গল্প। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, কারণ এই পুঁথি মানুষের অতীত, মানুষের জীবন। সেই পুঁথি যদি মানুষ চুরি করে নেয়, নষ্ট করে ফেলে, মানুষের জীবন অতীত হারিয়ে যাবে। যার অতীত নেই তার কোনো ভবিষ্যৎ নেই। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্ট্রিজ এইসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কারণ একসময় কলমকে বলা হতো তরোয়াল, কারণ এই কলমের খোঁচাতেই অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই কলমের দ্বারাই মানুষ ন্যায় বিচার লাভ করে, এই কলমের দ্বারাই মানুষের সমাজে বিপ্লব এসেছে। এই কলমের আজ তাই হচ্ছে এই কলমই তরলে ন্যায় কাজ করেছিল, এমনকি মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে তার ধৃষ্টতা দেখিয়েছিল। কলকাতার ইতিহাসেও এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে তার এই ভালোবাসা দেখে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, অন্নদাশঙ্কর রায়। তিনি অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবই লিখে গেছেন কলমে। তাহলে দুজন বিরল পেলাম যারা টাইপরাইটারে লিখছেন, একটা হচ্ছে অন্নদাশঙ্কর রায় আর হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়। বাদবাকি সমস্ত কবিরা, লেখকরা লিখে গেছেন কলমে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলাম একমাত্র সত্যজিৎ রায়। তাহলে নিবের কলম মানুষ সত্যজিৎ রায় তার লেখনীর দ্বারা। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, অর্থাৎ তার লেখনীর মধ্য দিয়েই তিনি ফুটিয়ে তুলতেন একটা সামাজিক চিত্র, যে চিত্র ফুটিয়ে তুলতে প্রকৃতি তার মনের ভাবনাটিকে। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ রবীন্দ্রনাথ যে বিশ্বজগতে একটা খ্যাতি অর্জন করেছিলেন, তার প্রধান একটি ছিল তার হাতে লেখা পাণ্ডুলিপি দ্বারায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রে আর কতখানি শিল্পীর মনের, সেটা বোঝা দুষ্কর। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। এখানে একটি ভাইটাল গুরুত্বপূর্ণ, কীভাবে লেখক বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন। মনে মনে সেই ফরাসি কবির মতে বলছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ লেখক ছিলেন যিনি কঞ্চির খাগের গরমে লিখে অভ্যস্ত। সেই লেখক তার ছোটোবেলার প্রিয় জিনিসকে হারিয়ে আজ ফাউন্টেন পেনে অভ্যস্ত হয়েছিলেন। আজ ফাউন্টেন পেনকে হারিয়ে বল পেনের কাছে সম্পূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। তাই তিনি এই কথাটি তুলে ধরেছিলেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। এটা আমরা জানি, জুলিয়াস সিজারের হাতে কাসকার হত্যাকাণ্ডটির কথা বলা হচ্ছে। অসাধারণ লেখক,
তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবদ্ধই ডমরুধর। স্বনামধন্য লেখক তৈলকনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতা বুক ফুটে গিয়ে। অর্থাৎ এখানে আরেক লেখকের কথা বলা হয়েছে, ডমরুধর যিনি চরিত্র লিখেছিলেন সেই তৈলকনাথ মুখোপাধ্যায় নিজের কলমের নিবেদ দ্বারাই বুকে ফুটে তিনি হত্যা হয়েছিলেন। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে জানাবে। যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে বা এই চ্যানেলে নতুন, আমাদের এই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন অন করবে, আর বেশি বেশি করে এই ভিডিওটিকে তোমরা শেয়ার করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।